লাটানুপ্রাস। না, লাটানুপ্রাস নয় তো, যমক অলংকার। ও হ্যাঁ, যমক অলঙ্কার। যখন দুটো শব্দ, দুটো একই শব্দ ব্যবহৃত হবে কিন্তু অর্থ দুটো আলাদা হবে, তখন সেটা হয়ে যাবে যমক অলংকার। কিন্তু আমরা লাটানুপ্রাসে কি পেলাম? যখন দুটো একই শব্দ ব্যবহৃত হবে কিন্তু দুটো শব্দের অর্থ একটাই হবে, তখন সেটা হবে লাটানুপ্রাস অলংকার। তারপর আরেকটা কি বলছিলাম, পুনরুক্তি বদাভাস কখন হবে? যখন স্যার দুটো, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আগের যে উদাহরণটা দিলেন ভারত ভারত খ্যাত, হুম, এটা কি অনুপ্রাস বললেন আপনি? এটা যমক অলংকার। ভারত মানে হচ্ছে ভারতবর্ষ, ভারত, ভারত মানে হচ্ছে ভারতচন্দ্র। হ্যাঁ, দুটো ভারতচন্দ্র, হ্যাঁ। শব্দের দুটো অর্থ হচ্ছে যে ভারতবর্ষ খ্যাত ভারতচন্দ্র। হুম, ভারত, ভারত খ্যাত আপনার গুণে, যে ভারতচন্দ্র আর নিজের গুণে ভারতবর্ষে খ্যাতি লাভ করেছে। তখন দুটো অর্থ হলো এই একই শব্দের, একই শব্দের ভারতের, তো সেটা কিন্তু তখন যমক অলংকার হবে। তারপর কি বলেছিলাম, পুনরুক্তি বদাভাস মানে কি? যখন দুটো আলাদা শব্দ ব্যবহৃত হবে কিন্তু এর অর্থটা কিন্তু একটাই হবে। দুটো আলাদা শব্দ ব্যবহৃত হলেও দুটো শব্দের যে অর্থটা পাবো আমরা, সে অর্থ দুটো একটাই হবে, তখন সেটা কিন্তু পুনরুক্ত বদাভাস অলংকার হয়। বোঝা গেল? যেমন উদাহরণ কি কি বলেছিলাম, এক রত্তি ছোট ছেলে। এক মানেও, রত্তি মানেও ছোট এবং ছোট মানেও হচ্ছে ছোট। এক রত্তি ছোট ছেলে। তো দুটো আলাদা শব্দ ব্যবহৃত হয়েছে কিন্তু অর্থ যে দুটো আমরা পেলাম সে অর্থ দুটো হচ্ছে একই অর্থ, তো সেই জন্য সেটা হবে পুনরুক্ত বদাভাস অলংকার। আর শ্লেষ অলংকার কি বলেছিলাম, যখন একটা শব্দ ব্যবহৃত হবে কিন্তু যিনি শ্রোতা আছে তিনি দুটো শব্দ ধরতে পারে, বা শ্রোতা না থাকলেও আমি একটা কথা বলবো বা একটা অলংকার বললাম, তখন একটা শব্দের যখন ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে বা হবে, তখন কিন্তু সেটা শ্লেষ অলংকার হবে। আরেকটা হচ্ছে বক্রোক্তি অলংকার। যখন গলার স্বর বাঁকিয়ে কথা বলে তখন সেটা বক্রোক্তি অলংকার হয়ে যায়। অভিপ্রেত এবং সেখানে আমরা বক্তা এবং শ্রোতা দেখি। আমি একটা কথা বললাম বক্তা, কিন্তু শ্রোতা সেই কথাটা অন্য অর্থ ভেবে নিয়ে যখন উত্তর করবে, সেটা হচ্ছে বক্রোক্তি অলংকার। এই হচ্ছে শব্দ অলংকারের কয়েকটা ভেদ, এবং এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে পার্থক্যগুলো বললাম, এগুলো মনে রাখলে কিন্তু তোমরা করতে পারবে না। এখন চারটে দিয়ে দিল, যে লাটানুপ্রাস, বা তারপর হচ্ছে যমক অলংকার, পুনরুক্তি বদাভাস এবং হচ্ছে শ্লেষ অলংকার। এই চারটে অলংকার দিল। এখন নির্ণয় করতে বললো, যে অলংকার নির্ণয় করে, তখন কিন্তু গুলিয়ে যাবে যে কি যেন পড়েছিলাম, ভারত ভারত খ্যাত আপনার গুণে, মানে দুটো ভারত আছে সুতরাং লাটানুপ্রাস হয়ে গেল, বা সকাল সকাল বাড়ি ফিরে এলো দুটো সকাল আছে, যমক অলংকার করে দিলাম, তাহলে কিন্তু হবে না। তো এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো সেটা কিন্তু মনে রাখতে হবে। তারপর আমরা অর্থ অলংকারে যাব। তো অর্থ অলংকারটা কি একদম সহজ করে বললে বলো? অর্থ, কাব্যের অন্তরঙ্গ বিষয়, মানে যেখানে রসের গভীরতা কথা বলা হয়। হ্যাঁ, আচ্ছা আমরা একটা অর্থ অলংকার, মানে একটা কবিতা লিখলাম, একটা লাইন লিখলাম, সেটা কিন্তু শব্দ অলংকার অর্থ অলংকার দুটোই হতে পারে। কিন্তু যদি আমরা, আচ্ছা এটা বলো যে অর্থালঙ্কারে যে শব্দ দিয়েই তো অর্থালঙ্কার মানে অলংকার হয়, কাব্যের তো আর ওরকম সোনার অলংকার গহনা পরাতে হয় না। আমরা তো শব্দ দিয়েই সেই কাব্য রচনা করি, এবং সেই কাব্যের বা শব্দের মধ্যেই লুকিয়ে থাকে অলংকার, তাই তো? কোনোটা শব্দের বহিরঙ্গে, অর্থাৎ আমরা কানে শুনি যে ছন্দময়, যে শ্রুতিময়, শ্রুতিগ্রাহ্য যে শুনি আমরা, যে মাধুর্য সৃষ্টি করে, সেটা হচ্ছে শব্দালঙ্কার। এবং যেটা একটা অর্থ থাকে এর ভিতরে, একটা লেখক একটা বক্তব্য তার লেখার মাধ্যমে তুলে ধরেছে, কিন্তু সেটা যদি আমরা পড়ি সহজে বুঝতে পারবো না, সেটা গভীরে যেতে হবে, সেটা নিয়ে ভাবতে হবে। সেটা ওই রসবাদী যারা, মানে গ্রাহক আছে, যারা পাঠক আছে, যারা দর্শক আছে,
তারা কিন্তু সেটা বলতে পারবে বা বুঝতে পারবে। তো আমরা যদি কোনো একটা কবিতার লাইনের কোনো একটা অর্থটা একই রেখে শব্দ চেঞ্জ করে দিই, তাহলে কি অর্থলঙ্কার সেটা হবে না হবে না বলো দেখি? যদি আমরা কোনো একটা কবিতার লাইনের কোনো একটা শব্দ পরিবর্তন করে দিলাম, কিন্তু সেই শব্দ অর্থটা যে ছিল, আগের শব্দের অর্থ এবং পরের শব্দের অর্থ দুটো একই থাকলো, তাহলে কি সেটা অর্থলঙ্কার হবে কি হবে না? তাহলে কিন্তু অর্থলঙ্কার হবে। কিন্তু শব্দালঙ্কারের ক্ষেত্রে যদি আমরা কোনো শব্দ পরিবর্তন করে দিই, তাহলে সেটা আর শব্দালঙ্কার হবে না। এটা হচ্ছে দুটো একটা পার্থক্য একদম সহজ করে ধরতে গেলে। কারণ শব্দালঙ্কারে শব্দের মাধ্যমেই যে ধ্বনি মাধুর্য সৃষ্টি হয়, সেটার মাধ্যমে শব্দালঙ্কার হয়, কিন্তু অর্থ অলঙ্কারে সেটা কিন্তু হয় না। এবং শব্দালঙ্কারে শব্দ প্রধান, অর্থ অলঙ্কারে অর্থটাই হচ্ছে প্রধান। এবং এই যে আমরা পড়ব অর্থলঙ্কার, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ। এখানে কার কার সমস্যা হয়? অনেক অলংকার নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় আমাদের, হয়তো মানে কনফিউশন হ্যাঁ হয়ে স্যার। যায় যে কোনটা হচ্ছে উপমেয় এবং কোনটা হচ্ছে উপমান। এই সমস্যাটা কিন্তু আমাদের হয়। তো দেখি আমরা এগুলো করতে গিয়ে। তো এখানেও একটা ব্যাপার আছে, যেমন আমি অনেক রকম করে ভেবে ভেবে করতাম অর্থলঙ্কার নির্ণয়গুলো। যেমন আমরা সবসময় বইয়ে পাই যে যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে কি উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। সাধারণ ধর্ম কি উপমেয় এবং উপমানের মধ্যে যে গুণ উভয়ের মধ্যে সমানভাবে থাকে সেটা হচ্ছে সাধারণ ধর্ম। তুলনাবাচক শব্দটা তো সহজেই জানি, আমরা বুঝতে পারি যে যে শব্দ দ্বারা তুলনা করা হয় সেটা হচ্ছে তুলনাবাচক শব্দ। এবং আরও ভাবলে আমরা বুঝতে পারবো, ধরতে পারবো যে মূল যে বিষয় আছে সেটা হচ্ছে উপমেয়, এবং সেই মূল বিষয়ের সঙ্গে যার তুলনা করা হয়েছে সেটা হচ্ছে উপমান। যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে উপমান। যেমন যদি বলি তার মুখ চাঁদের মতো সুন্দর, এখানে তাহলে উপমেয় কোনটা হবে? তার মুখ চাঁদের মতো সুন্দর। তার মুখ। হ্যাঁ, এই যে মুখ শব্দটা, তার মুখ, এটা হচ্ছে উপমেয় হবে। কারণ মূল বিষয়বস্তু কি বা কাকে তুলনা করা হয়েছে, এখানে তার মুখকে তুলনা করা হয়েছে। এবং কার সঙ্গে তুলনা করা হলো? চাঁদের সঙ্গে তুলনা করা হলো, এটা হচ্ছে উপমান। কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমরা কনফিউশন হয়ে যাবই, বড় বড় অলঙ্কারের ক্ষেত্রে কনফিউশন হবেই আমরা। সেখানে কিন্তু কয়েক রকম করে ভাববে যে যার কার সঙ্গে তুলনা করা হয়েছে, কাকে তুলনা করা হয়েছে, বা এখানে মূল সেই অলঙ্কারের মূল বিষয়বস্তুটা কি, এবং সেই বিষয়বস্তুর সঙ্গে সেই বিষয়বস্তুকে তুলনা করার জন্য কার সাহায্য নেওয়া হয়েছে, বা আহ, কার কথা বলা হচ্ছে, যার কথা বলা হচ্ছে তার সঙ্গে কার তুলনা করা হয়েছে। অনেকগুলো বা অনেক রকম করে ভাবতে হবে এগুলো, তাহলে দেখবে কি খুব সহজেই আমরা বের করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এখানে যেরকম স্লাইডগুলো আছে আমি এরকমই পড়াচ্ছি, কারণ এখানে যতগুলো তোলা আছে আমি করছি। কারণ ওই উপমেয় এবং রূপকটা, উপমা এবং রূপকটা মনে হয় এখানে নেই, থাকলে করিয়ে দেবো। আচ্ছা, নোটটা যে দিয়েছিলাম সেটা কি পড়েছো কেউ? যে নোটটা দিয়েছিলাম, স্যার ছন্দটা একটু পড়েছিলাম, আচ্ছা এটা অলংকারটা পড়োনি, হয়নি পড়া। অলংকারটা পড়োনি। ঠিক আছে, যেগুলো পড়িয়ে দিচ্ছি এবং শর্টকাট বলে দিচ্ছি সেগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো কি আছে, অপন্নহতি অলংকার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার।
উপমেয়কে অপন্নব অর্থাৎ নিষেধ বা অস্বীকার করে যদি উপমানকে প্রতিষ্ঠা করা হয় তবে অপন্নতি, স্পেলিংটা ভুল আছে, অপন্নতি অলঙ্কার হয়। বিশ্বনাথ সাহিত্য দর্পণে লিখেছেন, প্রকৃতিং প্রতিষিধন্য ধান্য স্থাপনং স্যাদপ্রস্তুতি না নয় নহে বাজ প্রভৃতি শব্দযোগে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেটাকে হচ্ছে অপন্নতি অলঙ্কার বলা হয়। এত কিছু কিন্তু আমরা মুখস্থ করব না, কারণ সমস্ত কিছু মুখস্থ করলে আমাদের মুখস্থ থাকবে না। সেই জন্য আমি একটা শর্টকাট নিজে তৈরি করেছি, সেটা তোমরা নিঃস্ব অলঙ্কার দেখলে বুঝতে পারবে। নিঃস্ব অলঙ্কার থেকে শুরু করি। নিঃস্ব অলঙ্কারটা কি? উপমানকে নিষিদ্ধ বা অস্বীকার করে। কাকে? উপমানকে। যেখানে উপমেয়ের প্রতিষ্ঠা ঘটানো হয় সেখানে নিশ্চয় অলঙ্কার হয়। সাহিত্য গ্রন্থে ইত্যাদি বলেছে, দেখে নিয়ে পড়ো। তাহলে এখানে দেখো একদম খুব সহজে মনে থাকবে, কখনো মানে সারা জীবনেও আর ভুলবে না এই বিষয়টা। ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে পাচ্ছি আমরা নিশ্চয়, নিশ্চয় অলঙ্কার পাচ্ছি। নিশ্চয় শেষে এটা কি আছে? আমার লেখা কিন্তু খুব একটা ভালো নয়, তো বুঝতে পারবে হয়তো, অন্তস্থ আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কি বলেছে? উপমেয়কে, উপমেয়কে, উপমেয়র প্রতিষ্ঠা ঘটনা, উপমেয়কে তার মানে প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা এখানে লিখলাম উপমেয়। ঠিক আছে? এই যে উপমেয় শব্দটা আছে, এই শব্দটা শেষেও কিন্তু আমরা 29 পাচ্ছি। পাচ্ছি তো? হ্যাঁ স্যার। তাহলে এটা দিয়ে মনে রাখবে যে নিশ্চয় অলঙ্কারে আমরা শেষে 29 পাচ্ছি এবং উপমেয়তে আমরা 29 পাচ্ছি। এটা দিয়ে মনে রাখবে যে নিশ্চয় অলঙ্কারে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয়। কি করা হয়? প্রতিষ্ঠা করা হয়। তাহলে যদি নিশ্চয় অলঙ্কারে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয় তাহলে উপমান অপন্নতি অলঙ্কারে কি হবে? কি হবে? উপমানকে প্রতিষ্ঠা করা হবে। না, ওটা বলছি না, মানে হ্যাঁ এটা ঠিক তোমারটা, আমরা এটাকে উল্টে দেব। তার মানে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয় না উপমানে, মানে অপন্নতিতে, তাই তো? হ্যাঁ স্যার। পারাবো আর কি। যদি নিশ্চয় অলঙ্কারে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয়, অপন্নতিতে উল্টো হবে, প্রতিষ্ঠা করা হয় না। তাহলে আমরা এই যে এতটুকু দিয়েই মুখস্থ রাখতে পারবো এই দুটো অলঙ্কার, আর কোনো কিছু করা দরকার নেই। এখন আমি সম্পূর্ণটা বলি। নিশ্চয় অলঙ্কারে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয় মানে কি? উপমানকে অস্বীকার করা হয়, তাই তো? নিশ্চয় অলঙ্কারে এখানে 29 আছে, আমি এটা কি পয়েন্ট হিসেবে মনে রাখলাম, নিশ্চয় অলঙ্কারে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয় মানে উপমানকে অস্বীকার করা হয়। তাহলে এর উল্টো যদি করি আমি, অপরিণতিতে হয়ে যাবে কি? উপমানকে প্রতিষ্ঠা করা হয়, উপমেয়কে অস্বীকার করা হয়। হয়ে গেল তো? অপরিণতিতে উপমানকে প্রতিষ্ঠা করা হয় কিন্তু উপমেয়কে অস্বীকার করা হয়। বোঝা গেল এই দুটো? হ্যাঁ স্যার। হুম। তারপরে দেখো আমরা উদাহরণটা দেখি। শিশির বিন্দুর ছলে উষা দেবী কুতূহলে তুল্য নলিনী জালে পরায় আছে সাবধানে মুকুতার মালা। এখানে উপমেয় হচ্ছে কি? শিশির বিন্দু, এবং উপমান হচ্ছে মুকুতার মালা। অস্বীকারবাচক শব্দ হচ্ছে ছল। শিশির বিন্দুর ছলে, উষা দেবী কুতূহলে, ফুল্ল নলিনী জালে পরায় আছে সাবধানে মুকুতার মালা। তাহলে এখানে যদি আমরা দেখি, উপমেয় শিশির বিন্দুকে ছল শব্দ অস্বীকার করে মুকুতার মালা উপমানকে প্রতিষ্ঠা করা হয়েছে। শিশির বিন্দুর ছলে উষা দেবী কুতূহলে ফুল্ল নলিনী জালে পরায় আছে সাবধানে মুক্তার মালা। এখানে এই মুক্তার মালা কি আসলে মুক্তার মালা? না, কিন্তু এই শিশির বিন্দুগুলো হচ্ছে মুক্তার মালা, তাই তো? শিশির যে বিন্দুগুলো আছে সেই শিশির বিন্দুগুলো হচ্ছে মুক্তার মালা।
যখন সকালবেলা হচ্ছে সূর্য উঠছে, সেই সকালবেলায় সে শিশির বিন্দুগুলোকে একদম সাদা ধবধবে লাগছিল, সেই জন্য সেটাকে মুক্তার মালা বলে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, তাই তো? তো এখানে স্যার। শিশির বিন্দুগুলোকে অস্বীকার করে এই যে উপমান যেটা আছে মুক্তার মালা তাকে স্বীকার করা হয়েছে, সেই জন্য এটা কিন্তু অপরিণতি অলংকার হয়ে গেছে। তারপর তো কি বললাম, যেখানে অপরিণতি মানে কি, উল্টোটা নিশ্চয়ের। আমরা নিশ্চয় বললাম যে নিশ্চয় অলংকার উপমেয়কে স্বীকার করা হয়, কিন্তু উপমানকে অস্বীকার করা হয়। তার উল্টোটা এখানে হলো, যে উপমেয়কে অস্বীকার করা হলো কিন্তু উপমানকে স্বীকার করা হলো, সেই জন্য এটা হচ্ছে অপরিণতি অলংকার। তারপর আহ, নিশ্চয় অলংকার কি বলছে এখানে, কাঁপিছে এ পুরী রক্ষবীর পদভরে নহে ভূকম্পনে। কাঁপিছে এ পুরী রক্ষবীর পদভরে নহে ভূকম্পনে। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা কোথাকার লাইন বলো? মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ কাব্যে। তাহলে তোমরা বুঝতে পারছি কার পদভরে এটা কাঁপছে, পৃথিবীটা কাঁপছে কার পদভরে। রক্ষবীর পদবন। হ্যাঁ, রক্ষবীরটা কে ছিল? কে ছিল রক্ষবীর? এখানে হচ্ছে এই রক্ষবীর অর্থাৎ মেঘনাদের কথা বলা হয়েছে মনে হয়, না রাবণের কথা বলা হয়েছে, যাই হোক। তো এ যখন আসছে আর কি, তখন কিন্তু তার পায়ের ভরে কাঁপছে, এটাই কিন্তু উপমান এখানে, উপমেয় এখানে। উপমেয় হচ্ছে রক্ষবীর পদভরে বা রক্ষবীর, রক্ষবীরের পদভরটা হচ্ছে এখানে উপমেয়, মানে মূল বিষয়। যেহেতু ভূমিকম্পের সঙ্গে তুলনা করা হয়েছে, ভূমিকম্প তো পৃথিবী কাঁপে, সেই জন্য মূল বিষয় এখানে পদভরেই কিন্তু কাঁপছে পৃথিবীটা। তো রক্ষবীরের পদভরটা হচ্ছে উপমেয় এবং এটাকে কিন্তু স্বীকার করা হয়েছে। দেখো কমা দিয়ে কি আছে, কমা দিয়ে নহে ভূকম্পনে, তো এটা ভূমিকম্পে নয়, এই উপমানকে অস্বীকার করা হলো, সেই জন্য এটা কিন্তু নিশ্চয় অলংকার হয়ে গেল। এবং আরেকটা জিনিস দেখবে, এই যে কমাগুলো আছে না, নিশ্চয় অলংকারে কিন্তু আমরা নির্ণয় করতে পারি, একটু সহজ হয়। এই যে কমাগুলোর দিক থেকে বুঝতে পারবে যে অনেক সময় মানে খুব সহজেই আমাদের বুঝিয়ে দিচ্ছে বিষয়টা, যেটা হচ্ছে রাক্ষবীরের পদভরে কিন্তু কাঁপছে, এটা ভূমিকম্পে কিন্তু নয়। আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা কি বলতো, সেটা হচ্ছে তোমরা যখন অলংকার পড়বে, এই দুটো অলংকারে কিন্তু কনফিউশন হবে, এবং পরীক্ষা এমন কিছু অলংকার দেয়, সেই অলংকারের প্রশ্নগুলো কনফিউশনেরই প্রশ্ন দিয়ে দেয়, কনফিউশনমূলক। সেই জন্য তোমরা হচ্ছে হয় অপরিণতি অলংকার নয় নিশ্চয় অলংকার, যে কোনো একটা অলংকার ভালো করে পড়ে রাখবে এবং উদাহরণগুলো পড়ে রাখবে, কারণ ওখান থেকে উদাহরণ দিয়ে দেয়। এবং আমি তো আনলিমিটেড প্রশ্ন প্র্যাকটিস করাবো এখান থেকে, তবুও হচ্ছে যে কোনো একটা অলংকার নিশ্চয় হোক বা অপরিণতি সেটা একটু পড়ে রাখবে। নিশ্চয় কেন বলবো পড়ার জন্য, কারণ নিশ্চয় অলংকারের যে উদাহরণগুলো আছে সেটা অনেক তুলনামূলক কম আছে বই, কিন্তু অপরিণতি অনেকগুলো আছে, সেই জন্য নিশ্চয় অলংকারের কিন্তু যে উদাহরণগুলো আছে সেটা কিন্তু পড়বে। আচ্ছা, বুঝতে পারলাম অপরিণতি এবং নিশ্চয়টা, বলো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা বন্যি, হ্যাঁ স্যার। এগুলো না এইভাবে মুখস্থ করলে কিন্তু খুব শর্টকাট, আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে। আমি ওই একটা শব্দই মুখস্থ রেখেছি, নিশ্চয় এবং উপমেয়, আর কিচ্ছু মুখস্থ রাখিনি এখান থেকে। নিশ্চয় মানে উপমেয়কে স্বীকার করা হয়, সুতরাং উপমানকে অস্বীকার করা হয়। আর অপরিণতি যেহেতু নিশ্চয়ের উল্টো, সেহেতু উপমেয়কে অস্বীকার করা হয় এবং উপমানকে স্বীকার করা হয়। এই যে এইভাবে মুখস্থ রেখেছি, আর কিচ্ছু মুখস্থ করিনি আমি এখান থেকে। এবং অলংকার কিন্তু এইভাবেই প্র্যাকটিস করতে হবে, নাহলে খুব সমস্যা হবে, পারবে না। সব সংজ্ঞা অলংকার তো আর কম নেই, অনেকগুলো আছে, সব মিলিয়ে তো কতগুলো হবে তবু 30-40 তো হবেই, 30খানা হবে তো মনে হয় সব মিলিয়ে আর কি, অলংকারের হ্যাঁ ভিতরে ওই যে রকমই হবে। অলংকারগুলো আছে। সেই জন্য সব অলংকারের সংজ্ঞা তো মুখস্থ রাখা সম্ভব নয়, সেই জন্য কিন্তু আমরা এই টেকনিকগুলো ব্যবহার করব।
তারপর কি হলো সন্দেহ অলংকার। সন্দেহ তো আমরা সহজেই বুঝতে পারি, সন্দেহ করা, তাই তো? স্লাইড হ্যাঁ। সন্দেহ করা। আচ্ছা, সন্দেহ অলংকার, এখানে একটা জিনিস বলে রাখি একদম সহজ করে, এটা কোথায়, এই সন্দেহটা কোথায় বেশি দেখা যায় বলো? বলো কোথায় বেশি উপমেয় দেখা এবং যায়? উপমান দুটোতেই সন্দেহ, সমান সংশয় দেখা না, যায়। সেটা বলছিলাম, মানুষের মধ্যে কোথায় দেখা যায়? মানুষের মধ্যে কোন সম্পর্কে সন্দেহটা বেশি দেখা যায় বলো? ভালোবাসার সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, তো এটা দিয়ে মনে রাখতে পারো, এখানে ওই দুজনের মধ্যে একজন হচ্ছে সন্দেহ করছে তুমি অন্য একজনের সঙ্গে কথা বলছো, আরেকজন সন্দেহ করছে তুমি আরেকজনের সঙ্গে কথা বলছো, তুমি এখনো অনলাইন আমার সঙ্গে কথা বলছো না, তাই তো? এরকম তো হয়। তো এটা দিয়ে মনে রাখবে যে সন্দেহ মানে দু ক্ষেত্রেই সংশয় দেখা যায়, দু ক্ষেত্রেই সন্দেহ হয়, তাই তো? তো সেটা একদম সহজ হবে, সব হ্যাঁ। থেকে সহজ বিষয় আর কি, যে যেখানে হচ্ছে দুই জায়গায় মানে দুই ক্ষেত্রেই সংশয় হয়, সেটা হচ্ছে সংশয় অলংকার, সন্দেহ অলংকার। আর কিছু মুখস্থ করার দরকার আছে এখান থেকে? তো যেখানে উপমেয় বা উপমান উভয় ক্ষেত্রেই সমান সন্দেহ বা সংশয় থাকে এবং সেই সংশয় বা কাব্য চমৎকারিত্ব লাভ করে, তাকেই সন্দেহ অলংকার বলে। উপমেয় এবং উপমান উভয় ক্ষেত্রে এই সংশয়টি সাধারণত প্রশ্নাকারে থাকে। একটা উদাহরণ দেখি কি আছে এখানে। দুই ধারে একই প্রাসাদের, একটা প্রাসাদ হবে, প্রাসাদের সারি অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়ে আমারই মনের ভুল। তো এখানে কি আমার সন্দেহ হচ্ছে, হয়তো রাস্তার দুধারে কোনো একটা কিছু দেখেছে, সেটা দেখে মনে হচ্ছে এটা কি প্রাসাদের সারি, নাকি গাছের মূল, তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়ে আমারই মনের ভুল, নাকি আমারই মনের ভ্রম। কিন্তু এখানে যদি এক কোটি হতো সন্দেহ, সেটা কিন্তু মানে একদিকে হতো, একটা বিষয় হতো, সেটা কিন্তু সন্দেহ অলংকার হতো না। তো এখানে যেহেতু এখানে দুরকম দুটো পাচ্ছি, মানে ও ঠিক করতে পারছে না নিজে, যে এই যে আমি একটা জিনিস দেখলাম সেটা কি গাড়ি, নাকি হাতি, নাকি রেলগাড়ি, সেই জন্য এটা কিন্তু সন্দেহ অলংকার। ঠিক আছে? তো উপমান উপমেয় হচ্ছে প্রাসাদের সারি, উপমান হচ্ছে তরুর মূল, এবং উপমেয় এবং উপমান দু ক্ষেত্রেই কিন্তু সন্দেহ আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এটা হচ্ছে সন্দেহ অলংকার। আর ভ্রান্তিমানটা কি? ভ্রান্তিমানটা ভ্রান্ত মনে করা মানে ভুল করা। হ্যাঁ, ভুল করা। এটা ওই যে একটা উদাহরণ, যেটা সবসময় আমরা ভাবি আর কি, যে সাপকে যখন আমরা, এবং এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে শুধু সাপকে আমরা ধরি, কে আমরা সাপ মনে করলাম, তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা থাকতে হবে কবি কল্পনা, কারণ অলংকার মূলত হচ্ছে কি, মূলত কবির যে মনের কল্পনা, সেই কল্পনাকেই তিনি কিন্তু প্রকাশ করেন। সেটা শব্দ অলংকার হতে পারে, সেটা অর্থ অলংকার হতে পারে, কিন্তু সেখানে কিন্তু কল্পনা বা চিন্তা ভাবনা সেটা কিন্তু থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা প্রকৃত অলংকার হবে না। হয়তো সেটা ভ্রান্তি হলো, ভ্রান্তি আমরা ভুল করলাম, সেটা কিন্তু অলংকার নয়। কিন্তু যেখানে এই ভুলের মধ্যেও যেখানে একটা চমৎকারিত্ব সৃষ্টি হবে, যেখানে একটা কল্পনা থাকবে, সেইটা কিন্তু হচ্ছে অলংকার হবে। চুপ, যাও বাড়ি যাও, বাড়ি যাও, হ্যাঁ বাড়ি যাও, বাড়ি যাও, সব অসহায় আছে এই যে মানুষ। তো চমৎকারিত্ব যখন সৃষ্টি হবে তখন কিন্তু সেটা হচ্ছে ভ্রান্তিমান অলংকার হবে। বোঝা গেল? উদাহরণটা দেখি। দেখো সখে উৎপলাক্ষী, পেনটা কোথায় গেল? সরোবরে নিজ অক্ষী প্রতিবিম্ব করি দর্শন, জলে কুবলয় ভ্রমে বারবার পরিশ্রমে ধরিবারে করিছে যখন। তো এখানে কি হচ্ছে, এখানে যখন রাধা জলে মানে ওই কলসিতে জল আনতে গেছে, তখন সে নিজের চোখ, নিজের চোখের প্রতিবিম্ব দেখে কি ভাবছে, যে পদ্ম ফুল ফুটে আছে, এবং সেটাকে ধরতে গেছে, কিন্তু সে ধরতে পারছে না। তো এই যে ভ্রম সৃষ্টি হলো, নিজের চোখের প্রতিবিম্ব দেখে যে ভ্রমটা সৃষ্টি হলো, সেটা কিন্তু আমরা ভ্রান্তিমান অলংকার বলতে পারি। এখানে কিন্তু শুধু মানে ভ্রান্ত ধারণা হলো সেটা কিন্তু নয়,
এখানে একটা কি আছে, চমৎকারিত্ব আছে, এখানে একটা কল্পনা আছে কবির, সেই জন্য সেটা কিন্তু ভ্রান্তিমান অলংকার হলো। বোঝা গেল? একদম সহজ, কিন্তু বেশি কঠিন করে হওয়ার দরকারই নেই। আচ্ছা, বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। হুম। আখি তারা দুটি বিরল বসিয়া সৃজন করিছে বিধি, নীল পদ্ম ভাবি লুব্ধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি। এখানে কি, এই যে আখি তারাকে নীল পদ্ম ভেবে লুব্ধ ভ্রমরা মানে হচ্ছে কি, এই যে মৌমাছি বা ভ্রমর বারবার ছুটে আসছে, অবিকল্পনায় ভ্রম চমৎকারিত্ব লাভ করেছে, সেই জন্য কিন্তু এটা হচ্ছে ভ্রান্তিমান অলংকার। ভ্রান্তিমানটা কিন্তু খুব সহজেই ধরা যায়, খুব একটা কঠিন না কিন্তু। তারপর হচ্ছে কি দেখি, এটা কি, আরো উদাহরণ আছে। আখি তারা বিরোধাভাস। আচ্ছা, বিরোধাভাস অলংকারটা কি বা বিরোধ অলংকারটা কি? এটাও সহজ কিন্তু। বলো বিরোধাভাসটা কি? কারোর বিরোধিতা যখন করা, দু- মানে যখন কাউকে দুটি প্রশ্ন বস্তুকে না করা। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা বিষয়, যেহেতু এটা বিরোধাভাস বা বিরোধ অলংকার যদি বলি, এখানে আমরা সহজে বুঝতে পারি বিরোধ শব্দের অর্থ কি, যে বিরোধিতা করা। যে আমার গত সরকারকে পছন্দ হয়নি, সেই জন্য তার আমরা বিরোধ করেছি, বা এখন সরকারকে পছন্দ হচ্ছে না, তাই সেই জন্য মানুষ বিরোধিতা করছে। তো সেই বিরোধিতা করার মধ্যেও, করার ফলেও আমাদের মধ্যে একটা কি আছে, আমাদের মধ্যে একটা মিল কিন্তু আছে। সেই মিলটা কি? সেই মিলটা হচ্ছে আমরা সবাই মানুষ, আমাদের সবার মধ্যে একটা মানবিকতা আছে। বা আমরা যদি দেখি যে, মনে করো তোমার শত্রু রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি কথা বলো না, কিন্তু তোমার সামনে যদি সে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তুমি কি তাকে তুলবে না? অবশ্যই তুলবে। আমার বিরোধিতা থাকতে পারে, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে বা মানবিক দিক থেকে সেটা বিরোধিতা কিন্তু নয়। তো এখানে ওই বিষয়টাই আছে, দুটি বস্তুকে যখন পরস্পর বিরোধী বলে মনে হয়, কিন্তু গভীর তাৎপর্যে যখন সেই বিরোধের অবসান হয়, তখন তাকে বিরোধ বা বিরোধাভাস অলংকার বলা হয়। যেমন একটা উদাহরণ আছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। এটার অর্থটা কি? আমরা তো ওই ছোটবেলায় পড়ে এসেছি যে বড় যদি হতে চাও ছোট হও তবে। মানে কি, অর্থটা কি বোঝায়? হুম, বলো। বড় হতে চাইলে আগে ছোট হও, এটাকেই ছোট বোঝাচ্ছে। হতে হবে, নিজে নিজে তো বড় হওয়া যায় না, তাই না? এখন যদি হ্যাঁ, আমরা বাবার সামনে গিয়ে দাঁড়াই, বাবার সামনে উঁচু উঁচু কথা বলি, তাহলে সেটা কি প্রকৃতপক্ষে বড়? যেমন আমাদের হাই স্কুলের মাস্টার যিনি আছেন, আমি যদি এখন দেখা হয়, আমি কিন্তু ভক্তি করি, প্রণাম করি, ভক্তি করি, তারপর কথা বলে যে কি করছিস, কেমন আছিস। আমাদের হাই স্কুলের সবাই, মানে আমার বাড়ির সামনে হাই স্কুল, এবং জানে কি করি আমি এখন। তো দেখা হলে সবসময় কথা বলে, তো প্রণাম করি। সেটাই তো একটা সম্মানের। ওনাদের সামনে ছোট হলেই তো আমরা, মানে আমাদের একটা স্যার কথা বলেছিল যে আমাদের ছাড়িয়ে যাও কিন্তু মারিয়ে যেও না। মানে ছাড়িয়ে যাও মানে কি, অনেক উপরে ওঠো কিন্তু মারিয়ে যেও না। দেখা হলে এই যে সম্মানটুকু সেটা দিও। সেটাই হচ্ছে এই অলংকারটার মধ্যে আছে আর কি, যে বড় হতে গেলে ছোট হতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা বিরোধিতা নয়, প্রকৃতপক্ষে পরস্পর বিরোধী নয়, কিন্তু প্রকৃতপক্ষে বিরোধ নয়। আমাদের চোখে সেটা বিরোধিতা মানে বিরোধ দেখতে পাবো, কিন্তু এর যে মূল অর্থটা আছে, মানে মূল অর্থ যে বিষয়টা, সেটা কিন্তু কোনো বিরোধ থাকবে না, সেই অর্থে প্রকৃতপক্ষে কোনো বিরোধ থাকবে না, এই বিষয়টাই আর কি। এখানে একটা উদাহরণ আছে, বিদায় হে বন্ধু বিদায়, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, যার কাছ থেকে অযাচিত ভাবে প্রাপ্তি ঘটে। কলমটা কোথায় যায়? তারাও তো একটু, কলমটা মানে নিয়ে গেল কুচকিটা, কি যে সমস্যা করে।
ওই দা, শ্রীজা মনে হয় কলম নিয়ে গেছে, কলম নিয়ে গেছে দেখতো, কই গেছে, দেখো তো কি পাজি, মাথা কান্না খারাপ করে রে। আরে এটার কলম মনে হয়, এই যে ছিল হাতে হাত দিছে তো, দেখ 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 কই গেছে ও? আর ওই বাড়ি গেছে গা তো না লাগায় কি পাজি বুঝে গেল বুঝে কই? ও, আমি ভাবছি নিছি নাকি এবার। হ্যাঁ, শোনা যাচ্ছে? দেখ হ্যাঁ স্যার। তাই করো। এই কলম কি হলো? হ্যাঁ হয়েছে। তো কি বলছে এখানে, যার কাছ থেকে অযাচিতভাবে প্রাপ্তি ঘটে তিনি ঋণী থাকেন, বিষয়টি বিরোধাভাস সৃষ্টি করেছে। এই বিরোধ অবশ্য আপাত বিরোধী। যে প্রেম প্রতি মুহূর্তে উদ্দীপ্ত করে রাখে, সমস্ত রকম বিপর্যয় থেকে মুক্ত রাখে, সেই প্রেম যিনি গ্রহণ করেন, অর্থাৎ গৃহীত হবে, গ্রহীত শেষাবধি দাতার কাছে চিরঋণ আবদ্ধ হয়ে যান। এখানে বিরোধের অবসান ঘটায় অলঙ্কার হচ্ছে বিরোধ অলঙ্কার। আচ্ছা, বিষয়টা বোঝা গেল? এটা আমি আবার বলবো, বুঝেছো এটা? স্যার আরেকবার বলুন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা কি বলতো, সেটা হচ্ছে সব সময় না একটা অলংকারের উদাহরণ দিয়ে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হয়। যেমন আমি যদি কখনো অনেক সময় ভুলে যাই, যেমন আমি যদি অনেকদিন ক্লাস না করে তাহলে কিন্তু ভুলে যাব এই লাটানো প্রাস পুনরুক্তি বলাভার যমক শ্লেষ বক্রোক্তি, ভুলে যাব। কিন্তু যখন তুমি কিছু কিছু অলংকারে উদাহরণ দিয়ে মনে রাখবে তখন কিন্তু খুব সহজ হবে। বিরোধ মানে কি, আমরা কি বুঝি সহজে, যে বিরোধিতা করা, কিন্তু অলংকারের ক্ষেত্রে সেই বিরোধটা কিন্তু থাকবে না। সেটা আমরা চোখে দেখব বিরোধ, কিন্তু এর মধ্যে একটা মানে পুরো লাইন দেখলে বুঝতে হবে যে বিরোধের অবসান হচ্ছে। মানে এখানে পুরো ভাষাটা মানে বলতে পারছি না, প্রকৃত বিরোধ নেই আর কি। আমরা মানে দুটি বস্তুর মধ্যে আপাত পরস্পর বিরোধিতা থাকলেও প্রকৃতপক্ষে এর মধ্যে কোনো বিরোধ নেই। যেমন কি আছে, বড় যদি হতে চাও ছোট হও তবে, এই বক্তব্যটা বা এই অলংকারটা, উদাহরণটা মনে রাখি যদি আমরা, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বাকিগুলো নির্ণয় করতে পারবো। কি বলছে এখানে, বড় যদি হতে চাও, বড় হতে বলছে, আবার তোমাকে ছোট হতে বলছে। তো বিরোধ তো দেখা যাচ্ছে এখানে নাকি, বড় যদি হতে চাও ছোট হও তবে। তো আমি যদি বড়ই হই তাহলে ছোট কেন হব, মানে এর অর্থ তো তাই নাকি? হ্যাঁ স্যার, মানে আপেক্ষিক দৃষ্টিতে দেখতে গেলে সেটা বিরোধ দেখাচ্ছে। বিরোধ দেখাচ্ছে, কিন্তু এর যে অর্থটা আছে, মূল যে অর্থ, সেটা কিন্তু বিরোধ নেই প্রকৃতপক্ষে। যে আমাদের বড় হতে গেলে আগে ছোট হতে হবে, মানে আমরা যত বড়ই হই না কেন, আমাদের যে স্থান বা সেই মানুষগুলোর কাছে, মানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি, তাদের কাছে কিন্তু আমাদের ছোটই হতে হবে। আমরা যত বড় প্রফেসর বা যত বড় হই হই আর কি, আমাদের স্কুলের ছোটবেলার যারা শিক্ষক, তাদের কিন্তু আমরা সবসময় ছোটই থেকে যাব। এই বিষয়টাই আর কি, এটা হচ্ছে সব থেকে বেস্ট উদাহরণ আর কি, যে বড় যদি হতে চাও ছোট হও তবে। তারপর হচ্ছে বিভাবনা অলঙ্কার। বিভাবনা অলঙ্কারটা কি? বিনা কারণে কার্যসূচি। হ্যাঁ, এখান থেকে আর কোনো কিছু মুখস্থ করার দরকার পড়ে না। যখন হচ্ছে বিনা কারণে কার্যোৎপত্তি ঘটে, সেটাই হচ্ছে বিভাবনা অলঙ্কার। এখানে কি আছে, প্রসিদ্ধ কারণ ব্যতীত কোনো কার্যের উৎপত্তি বর্ণিত হলে এবং তাতে কাব্য চমৎকারিত্ব সৃষ্টি হলে তাকে বিভাবনা অলঙ্কার বলে। বিভাবনা অলঙ্কারে প্রসিদ্ধ কারণের পরিবর্তে কোনো কল্পিত কারণে কার্য সম্পাদিত হলে তাকে উক্ত নিমিত্ত বিভাবনা বলে।
আর যে বাক্যে বা বাক্যাংশে কম্পিত কারণটির অনুপস্থিত ঘটে তখন তাকে অনুক্ত নিমিত্ত ব্যবহার থাকে। দরকার নেই ভাগগুলো মুখস্থ করার, শুধু এটাই মনে রাখবে, এতটুকু মুখস্থ রাখলেই হবে যে কারণ ছাড়া কার্যের উৎপত্তি যেখানে হয় সেটা হচ্ছে বিভাবন অলঙ্কার। কারণ ছাড়া কার্যের উৎপত্তি, তাই তো। এলে জীবনের বিমূঢ় অন্ধকারে, ঘরে দীপ নেই, ঘরে দীপ নেই তবু আলোকোজ্জ্বল, তোমার ছটাই দেখিনি আপনার। কি সুন্দর উদাহরণটা। এলে জীবনের বিমূঢ় অন্ধকারে, ঘরে দীপ নেই তবু আলোকোজ্জ্বল, আলোকোজ্জ্বল, তোমার ছটাই দেখিনি আপনারে। দীপ না থাকলেও অনুক্ত প্রেমের নায়িকার ছটায় ঘর আলোকোজ্জ্বল হওয়ার বিষয়টি কারণ ব্যতীত কার্যের পরিণাম। মানে এখানে দীপ নেই তবুও প্রেমিকের ছটায় সে কি উজ্জ্বল হয়ে উঠছে। তো একজন মানুষের কি আলো হতে পারে? মানে মূল অর্থ আলাদা, মানে এর একটা ভিতরে অর্থ আছে, কিন্তু এর যে বাইরের যে অর্থটা আমরা পাচ্ছি বা এর যে অর্থ মানে ব্যতিক্রম পাচ্ছি আর কি, যে যেহেতু এবং এখানে দ্বীপের সঙ্গে তুলনা করেছে, যে দ্বীপ নেই কিন্তু তার ছটায়, তোমার ছটায় ঘর উজ্জ্বল হয়ে উঠছে, আমরা আমাকে দেখে নিচ্ছি। তো এখানে কি, এখানে কারণ ছাড়া কার্যের উৎপত্তি কিন্তু ঘটছে, তাই তো। হ্যাঁ স্যার। তো সেই জন্য এটা বিভাবন অলঙ্কার, এতটুকু মনে রাখলে হবে যে কারণ ছাড়া কার্যের যখন উৎপত্তি ঘটে সেটা হচ্ছে বিভাবন অলঙ্কার। এখানে একটা উদাহরণ আছে, বিনা মেঘে বজ্রপাত অকস্মাৎ ইন্দ্রপাত, বিনা মেঘে নিভে গেল মঙ্গল প্রদীপ। মেঘ ছাড়া কখনো বজ্রপাত হতে পারে না, অথচ এখানে সেটাই হয়েছে, কারণ ছাড়া কার্যের, এবং এই বিনা মেঘে নিভে গেল মঙ্গল প্রদীপ। সমস্যা হচ্ছে, তো এখানে হচ্ছে বিভাবন অলঙ্কার কিন্তু হচ্ছে। তারপর আমরা কি পাচ্ছি, বিষম অলঙ্কার। তো বিষম অলঙ্কারটা কাকে বলবো বলো? যখন মানে কারণ আর কার্যের ক্ষেত্রে বিপরীত ফল আসে, যখন মানে যেটা বিপরীত, আমরা চাইছি সেই কাঙ্ক্ষিত ফলটা আসছে না। হ্যাঁ। তো এতটুকু মুখস্থ করলেই হবে এখান থেকে। আমরা পড়লাম বিনা কারণে কার্যোৎপত্তি যখন হয় সেটা হচ্ছে বিভাবন অলঙ্কার। কিন্তু কারণ এবং কার্যের মধ্যে যখন বৈষম্য দেখা যায়, মানে কি, আমি কাজ করছি একটা এবং কারণটা ছিল অন্যটা, বা যে কারণ মূলত ছিল যে কারণের জন্য আমি কাজটা করছি কিন্তু তার ফলটা কি হলো, অন্য হয়ে গেল, উল্টো হলো, উল্টো হলো। হ্যাঁ, উল্টো হয়ে গেল। এখন তোমাকে বলো তুমি ঘর বানাও, তুমি বানিয়ে দিলে কি, আমরা ওই যে এসে পড়েছিলাম না কোন প্রবন্ধ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী না কোন প্রবন্ধ বললাম, ওখানে মনে হয় এরকম একটা আছে বিষয়টা, ওই শাখারি পট্টি বা ইসের পট্টিগুলো ওখানে একটু এরকম আছে একটা উদাহরণ। তো এই যে বৈষম্য দেখা দিচ্ছে, যেমন আমাদের, আমি মূর্তির কাজ করি, তো যে পারে না আর কি, প্রতিমা তৈরি করতে পারে না, তাকে যদি বলি তুমি প্রতিমা তৈরি করো বা তুমি একটা সিংহ তৈরি করো, তাহলে সেটাকে সিংহ হবে আদৌ? যে কাজ করতে পারে না সেটা কিন্তু সিংহ হবে না। সেটা কি, সেটা হয়তো কি বলবো এটাকে, ওই যে আমরা পড়েছিলাম না বাঘ হাতেই, তারপর আর কি পড়েছিলাম যেন কবিতাটা, বাঘ হয়ে গেল হাতি, বাঘ হাতি নাকি, ওরকম হয়ে যাবে বিষয়টা। তো এখানে হচ্ছে এই যে কারণ এবং কার্যের মধ্যে যে বৈষম্যটা হচ্ছে সেটাই হচ্ছে বিষম অলঙ্কার। যেমন একটা আছে, অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার ভালো। দেখে কি উদাহরণ আছে, এই যে একটা উদাহরণ আছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। যে সুখের জন্য সে ঘর বাঁধলো, কিন্তু সুখ, সে কিন্তু আর সুখ পেল না, তার যে সেই ঘরটা আগুনে পুড়ে গেল। তো এখানে কিন্তু এই যে বৈষম্য দেখা যাচ্ছে, যে আমি সুখের জন্য ঘর বাঁধলাম কিন্তু সেই সুখটা আমি ভোগ করতেই পারলাম না, সেই জন্য এটা হচ্ছে কি অলঙ্কার, এটা হচ্ছে বিষম অলঙ্কার। এটা বিষম অলংকার। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবে, যে বিষম মানে কি, এই যে শব্দটা বিষম মানে হচ্ছে বৈষম্য। দেখো উচ্চ মানে এখানে বানানেরও তফাৎ কিন্তু নেই, বিষম মানে হচ্ছে বৈষম্য, সোজা কথা। তো এই যে বৈষম্য যখন দেখা যাবে তখন সেটা কিন্তু বিষম অলঙ্কার হয়ে যাবে।
তারপর এই যে একটা আছে, অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার ভালো। অন্ধকার থেকে কি কখনো আলো উৎসাহিত হতে পারে, উৎস হতে পারে? পারে না। মাটিতে যাদের পড়ে না চরণ, মাটির মালিক তারাই হন। একটা বাস্তব কথা, তাই না? যে যারা মাটির মালিক, কৃষক, তারা কিন্তু প্রকৃত মালিক নয়। কিন্তু যারা কোটিপতি, যখন ইচ্ছে তখন সেই জমি কিনে নিচ্ছে সেই গরিব মানুষের হাত থেকে, সেই জমি জোর করে নিচ্ছে, দখল করে নিচ্ছে, তাই না? আমরা তো কোনদিন নামে পড়েছি যে এই জেলেরা হচ্ছে ভাসমান, তাদের জীবন নৌকায়। যদি নদীতে জল থাকে তাহলে তাদের জীবন চলবে, কিন্তু নদীর জল শুকিয়ে গেলে সেই জমিটা কিন্তু তাদের আর থাকবে না। 2 বিঘা জমিতে পড়েছি, যে 2 বিঘা জমি উপেনের কাছ থেকে কেড়ে নিয়েছে জমিদার। তারপরে হচ্ছে কিনুকাহারের থিয়েটারে ওখানে পড়েছিলাম। তারপরে হচ্ছে তোমার ওই সেটার নাম কি ভুলে গেলাম, দারুণ একটা সিনেমা, ওখানে দেখলাম তার জমি কেড়ে নিতে চায়। তো এটাই হচ্ছে বিষয়, যে বৈষম্য দেখা দিচ্ছে, সেটা হচ্ছে বিষম অলঙ্কার। তারপরে কি পাবো আমরা? ব্যাজস্তুতি অলঙ্কার। ব্যাজস্তুতি কি? ব্যাজস্তুতি অলঙ্কারটা কি এটা বলো একদম ছলনা, সহজ করে। মানে এটা ব্যাজস্তুতি হলো ছলনা, মানে ব্যাজ কথার অর্থ হলো ছল, মানে যেটা হলো নিন্দার ছলে প্রশংসা আর প্রশংসার ছলে নিন্দা বোঝায়, সেক্ষেত্রে ব্যাজস্তুতি। হ্যাঁ, তাহলে এখান থেকে আর কোনো কিছু মুখস্থ করার দরকার আছে? দরকার নেই। ব্যাজস্তুতি মানে কি? ব্যাজস্তুতি হচ্ছে নিন্দার ছলে প্রশংসা, প্রশংসার ছলে নিন্দা, আর কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। এটা পড়লেই, যখন লাইনগুলো পড়বে খুব ভালো করে কিন্তু পারে। কি সুন্দর মালা আজি পরায় আছো গলে, প্রচেত হাধিক ওহে জলদলপতি। উক্তিটি সমুদ্রের প্রতি লঙ্কাধিপতি দশাননের। দুর্জয় সমুদ্রকে শ্রীরামচন্দ্র বশীভূত করেছেন। তরঙ্গ বিক্ষুব্ধ সিন্ধুর কণ্ঠে বিরাজিত মালার মতো প্রস্তর নির্মিত সেতুবন্ধ দেখে বিস্মিত হয়েছেন রাবণ। যে সমুদ্র কারো কাছে পরাজয় স্বীকার করে না, তার বন্দিত্ব দশায় হতচকিত রাবণ স্তুতির ছলে নিন্দা করায় ব্যাজস্তুতি অলঙ্কার হয়েছে। তারপর এই যে একটা আছে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। এটা হচ্ছে ব্যাজস্তুতি অলঙ্কার হয়েছে। আচ্ছা বলো দেখি, এটা হচ্ছে শব্দ অলঙ্কারের কি অলঙ্কার হতে পারে? বলো, শব্দ অলঙ্কারের কি অলঙ্কার হতে পারে এটা? ওই যে ওই অলংকারটা হবে, মানে একই অর্থে ভিন্নার্থক যে শব্দটা হয় ওটা। হ্যাঁ, শ্লেষ অলঙ্কার। অন্য একটা অর্থ শ্লেষ, ধরে নেয়, শ্লেষ, শ্লেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন অন্য একটা অর্থ। অভঙ্গ শ্লেষ মানে কি? শ্লেষ আর সবঙ্গ শ্লেষ। ভিন্ন অর্থ ধরে নেয়, হ্যাঁ 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 হ্যাঁ। সেটা হচ্ছে শ্লেষ অলঙ্কার। তো এটা কিন্তু শ্লেষ অলঙ্কার হয়। দেবী অন্নদা সহজে সরলা পাটনির কাছে নিজের আত্মপরিচয় প্রদানকালে স্বামীর যে পরিচয় দিয়েছেন তার উপর ভিত্তি করে পাটনি ভেবেছে তার স্বামী হচ্ছে বয়সে বৃদ্ধ, সিদ্ধি গ্রহণে পটু, গুণহীন, কপাল মন্দ বা মন্দভাগ্য ব্যক্তি। কিন্তু গভীর অর্থে অন্নদা স্বামীর প্রশংসা করেছেন। বলতে চাইছেন তিনি দেবতাদের মধ্যে বরণীয়, সিদ্ধি পুরুষ, ত্রিগুণাতীত এবং জ্ঞানচক্ষুর অধিকারী। মানে যে ভারতচন্দ্রের যে কাব্যে অলঙ্কারগুলি এত সুন্দরভাবে ব্যবহার করেছে, মানে সেটা বলার মতো নয় কিন্তু। মানে এত সুন্দর অলঙ্কার ভারতচন্দ্র ব্যবহার করেছে, অসাধারণ। তারপর হচ্ছে এখানে আরো কয়েকটা আছে, তোমরা পড়ে নিলেই বুঝতে পারবে। আচ্ছা, এখানে আরো উদাহরণগুলো আছে কোনটা কি অলঙ্কারের প্রশ্ন। আচ্ছা, তারপরে আমরা বুঝতে পারলাম আরো কি আছে, সহাভক্তি অলঙ্কার। সহাভক্তিটা কি অলঙ্কার? সভাভক্তি বলো। সভাভক্তি মানে এটা হচ্ছে কোনো একটা বিষয়ের বা বস্তুর উপগণনা কিংবা তার স্বভাবের যথাযথ সৌন্দর্য বর্ণনা যখন দেয়, সেটা হচ্ছে সহাভক্তি অলঙ্কার। সোনাত্তরী কবিতাটা আমরা পড়েছি না? সোনাত্তরী, রাশি রাশি ভাড়া ভাড়া, হ্যাঁ। ধান কাটা হলো সারা। এখানে দেখবে যে এই সহাভক্তি অলঙ্কারটা কিন্তু হচ্ছে, মানে পুরো কবিতায় দেখবে কিছু একটা বর্ণনা দেওয়া আছে সোনাত্তরী কবিতায়। ওপারেতে কালো মেঘ আমি একেলা, এরকম একটা লাইন ভুলে গেছি আমি।
তো ওখানে এরকম একটা উদাহরণ পড়েছিলাম আমি। তো যখন হচ্ছে কোনো কিছুর বা কোনো কিছুর রূপ বর্ণনা, সৌন্দর্য বর্ণনা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সহায়ক্তি অলংকার। আচ্ছা, তারপরে হচ্ছে অতিশয়োক্তি অলংকারটা মনে আছে? যখন উপমেয়, যখন উপমান, উপমেয় যখন উপমানকে সম্পূর্ণরূপে গ্রাস করে। হ্যাঁ, উপমান গ্রাস করে কিন্তু। হ্যাঁ, উপমান উপমান। উপমেয়কে যখন উপমান সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে এবং সেটা উপমেয় রূপে প্রকাশ হয়, তখন সেটা কিন্তু হয়ে যায় এই অতিশয়োক্তি অলংকার। হুম, বোঝা গেল তাহলে? আমাদের বাকি থাকলো কোন দুটো? কোন দুটো বাকি থাকলো? উপমা অলংকার, রূপক অলংকার। উপমা এবং রূপক দুটো তো বোঝো নাকি? আচ্ছা, এখান থেকে একটু বলে দিই, যদিও ওই স্লাইডে তোলা নেই, তবুও বলে দিচ্ছি তোমাদের, এটা তো সহজেই বোঝা যায়। উপমা অলংকার মানে কি? হলো অভেদ। হ্যাঁ, উপমা মানে কি? উপমা উপমা মানে হলো মতো বোঝায়, যেটা মতো মানে বোঝায়, পূর্ণিমার তুলনা চাঁদ করা, জন্য ঝলসানোর রূপে তুলনা করা বোঝায়। হ্যাঁ তুলনা করা হয়, সেটা হ্যাঁ। হচ্ছে উপমা অলংকার। উপমা অলংকারের বিখ্যাত কে? কালিদাসস্য, উপমা কালিদাসস্য, উপমা রবীন্দ্রনাথস্য, মানে এরা কিন্তু শ্রেষ্ঠ উপমা অলংকার লেখায় আর কি। অলংকার, উপমা অলংকার শ্রেষ্ঠ। তো এখানে হচ্ছে তুলনা করা হয়, এখানে হচ্ছে দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয়। একটা বস্তু হলে কিন্তু হবে না, বা একই বস্তু হলে হবে না, দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয় এবং তাদের মধ্যে কিন্তু কি বিশেষ গুণ বা বিশেষ ধর্মে বা বিশেষ অবস্থায় অংশের মিল যেটা রয়েছে সেটা কিন্তু দেখানো হয়। যেমন একটা উদাহরণ কি আছে, বরিশার ধারা মতো অজস্র জননী প্রেম। এখানে জননী প্রেমের, মায়ের প্রেমের সঙ্গে বর্ষার ধারার সঙ্গে তুলনা, মানে মিল করে দেখানো হয়েছে। যে আমরা সারা 1 মাস পরে বাড়িতে ফিরলে মানে কি মনে হয় যে মায়ের কাছে ফিরলাম, তেমনি কিছুদিন গরম গেলে মানে প্রচন্ড গরম, তারপরে হঠাৎ করে একদিন বৃষ্টি এলে কি মনে হয় আমাদের, তো কি শান্তি পেলাম। তো এইটাই একটু দেখানো হয়েছে এখানে, তুলনা করা হয়েছে। তাদের মধ্যে যে গুণটা আছে, তাদের মধ্যে যে সাদৃশ্যতা আছে, যে স্বভাবটা আছে, সেটার মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটাকে উপমা অলংকার বলা হয়। এবং এখানে আমরা পাই যে উপমা অলংকারে কয়েকটা ভাগ পাই, এবং এখানে কোন কোন শব্দগুলো পাই আমি নোটটা খুঁজলাম, পেলাম না। ওখানে খুব সুন্দর করে সহজ করে আমি লিখে রেখেছিলাম কিছু কিছু উদাহরণ। এখানে হচ্ছে মত শব্দ পাই, তাই তো? আরো কি কি পাই? হ্যাঁ, হ্যাঁ, মত থাকলে আমরা বুঝি যে এটা হচ্ছে উপমা অলংকার। এবং এখানে কয়েকটা ভাগ পাই, আরো কয়েকটা শব্দ পাই। কি কি পাই? মত, তারপরে হচ্ছে তাই গেল, লেখা হচ্ছিল না, ভুলে গেছি। যাই হোক, ওই তুলনা করা হয় দুটো জিনিসের মধ্যে। স্যার যেন কি হবে? যেন না, যেন কিন্তু উৎপ্রেক্ষা অলংকারে, এবং রূপক অলংকারও মনে হয় যেন থাকে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। আমি পার্থক্য আর বলে দেবো, লেখা আছে খাতায় আমার। যেন কিন্তু উৎপ্রেক্ষা অলংকারে থাকে, যেন যে বাচ্যোৎপ্রেক্ষা অলংকারে যেন থাকে, এবং প্রতীয় মানোৎপ্রেক্ষা অলংকারে কিন্তু যেন শব্দটা থাকে না, এটা মনে রাখতে হবে। আমরা উপমাতে উপমা, থাকে আর হুম, বলো। উপমাতে আরো থাকে হলো মানে তুলনা, হেন, কল্প, মত, সমু, হ্যাঁ, যথা থাকে, যে মতো হ্যাঁ, যত থাকে, থাকে। হুম, যে মতো, প্রায়, হুম, পারা, মতন। হুম, হুম। হ্যাঁ, মানে এই তুলনা, সবই তুলনা। তুলনা, এই বধ, শব্দগুলো কিন্তু বলবৎ। থাকে আর কি। তারপর আমরা ভাগ পাই কয়েকটা, লুপ্তপমা, তারপর কি পাই? পূর্ণোপমা, পূর্ণপমা, মালোপমা। মলপমা, বিম্ব প্রতিবিম্ব উপমা, বস্তু হ্যাঁ প্রতিবস্তু উপমা। কিন্তু হ্যাঁ হ্যাঁ। এখানে এই যে বিম্ব প্রতিবিম্ব, বিম্ব প্রতিবিম্ব এবং বস্তু প্রতিবস্তু, এখানে একটু সমস্যা হতে পারে। বিম্ব প্রতিবিম্ব মানে কি? মানে বিম্ব প্রতিবিম্ব আমরা পড়েছিলাম না, এটা হচ্ছে প্রতিফলন, বা একটা সূর্য রশ্মি জলে পড়লো, সেখান থেকে একটা প্রতিফলন হয়, আয়নাতে পড়লে সেখান থেকে প্রতিফলন হয়, তখন হচ্ছে কি বিম্ব প্রতিবিম্ব ঘটে।
কিন্তু আরেকটা আমরা এখানে পাই বস্তু প্রতি বস্তু উপমা। এখানে কি হয়, এখানে কিন্তু মনে রাখতে হবে এই জায়গাগুলো একটু সমস্যা, মানে একটু মনে রাখতে হবে এই জায়গাগুলো। বস্তু প্রতি বস্তু উপমা অলঙ্কারে কি হয়, একটা মানে বিষয়, মানে একটা বিষয়ের সঙ্গে যখন আমরা আরেকটা বিষয়ের তুলনা করব তখন কি হতে হবে, এখানে কিন্তু মনে রাখতে হবে যে একটি বস্তুর গুণ বা ধর্ম বোঝাতে অন্য একটা বস্তুর যখন তুলনা বা গুণ বা ধর্ম আমরা বোঝাবো, তখন কিন্তু সেটা হচ্ছে এই বস্তু প্রতি বস্তু উপমা অলঙ্কার হবে। বোঝা গেল? এবং এখানে হচ্ছে যে উপমা অলঙ্কারে সাধারণ ধর্ম উপমা এবং উপমানের ভিন্ন ভাষায় পরিবেশিত হয়েও একার্থক হয়, সাধারণ ধর্মের সেই ভিন্ন ভাষারূপগুলিকে বলা হয় বস্তু প্রতিবস্তু। আর এদের দ্বারা উৎপন্ন উপমা হচ্ছে অলঙ্কারকে, এক মিনিট, লেখা তো আছে আমার কাছে, শর্টকাট গুলো লেখা আছে, গুলো আছে সব। হ্যাঁ, বস্তু প্রতিবস্তু উপমা। দুটি বস্তুর মধ্যে পারস্পরিক সাদৃশ্য থাকবে, যেমন নদী যেমন সাগরের দিকে যায়, মানুষ তেমনি স্বপ্নের দিকে। দুটি বস্তু সমান্তরাল এখানে তুলনা হলো, বস্তু কিন্তু বস্তু প্রতিবস্তু, একটি বস্তু দেখে আরেকটি বস্তু মনে হবে বা দুটি বস্তুর মধ্যে তুলনা থাকবে। তারপর বিম্ব প্রতিবিম্ব, যেমন একটা উদাহরণ আছে এখানে, তোমার মুখ চাঁদের মতো সুন্দর, সেটা ছাড়ো। বিম্ব প্রতিবিম্ব কি হবে, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিম্ব মানে হচ্ছে আমরা লাইট দিলাম আয়নাতে বা জলে, লাইট মানে আলো দিলাম, সেটা দেখবে প্রতিবিম্ব হয়েই আবার উঠে যাচ্ছে আলোটা, সেটা হচ্ছে বিম্ব প্রতিবিম্ব। তেমনি এই উপমা অলঙ্কারে কি হবে, একটা ঘটনার, একটি ঘটনার ভাব বা অবস্থা অন্য একটি ঘটনার মধ্যে প্রতিফলনের মতো প্রকাশ পাবে যখন, তখন কিন্তু সেটা হবে বিম্ব প্রতিবিম্ব। মানে একটি ঘটনার যে ভাবটা আছে, সেই ঘটনার ভাবটা অন্য একটা ঘটনা থাকবে যার সঙ্গে তুলনা করব, সেখানেও কিন্তু থাকবে, তাহলেই সেটা হচ্ছে বিম্ব প্রতিবিম্ব ভাবের বোমা। একটা উদাহরণ আছে দেখো, কানুর প্রীতি বলিতে বলিতে পাজর ফাটিয়া ওঠে, শঙ্খ বণিকের করাত যেমতি আসিতে যাইতে কাটে। প্রথম লাইনের যে ভাবটা আছে, কানুর প্রীতি বলিতে বলিতে পাজর ফাটিয়া ওঠে, মানে কি কানুর প্রীতের কথা বলতে বলতে মানে পাজর ফেটে যায়, রাধার পাজর ফেটে যাচ্ছে। তেমনি কি বলছে, এই যে প্রথম লাইনের যে ভাবটা আছে দ্বিতীয় লাইনেও সেই ভাবের সঙ্গে তুলনা করা হয়েছে। শঙ্খ বণিকের করাত যেমতি আসিতে যাইতে কাটে, তাহলে কি শঙ্খ বণিকের করাত, ব্লেডগুলো যখন কাটে শঙ্খ, তখন কিন্তু দুদিকেই কাটে, তো সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রথম যে লাইন আছে সেটার ভাবের সঙ্গে দ্বিতীয় যে লাইন আছে সেটার ভাবের তুলনা করা হয়েছে, তখন কিন্তু বিম্ব প্রতিবিম্ব উপমা অলঙ্কার হবে। আরেকটা আছে কি, আগুনে যেমন সব বিষ যায়, প্রেমেও তেমনি সকলই সূচি। আগুনে যেমন সব বিষ যায়, প্রেমেও তেমনি সকলই সূচি। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাকাব্যে নবজাতক কাব্যে আমরা পেয়েছি না ওই মুচির কাহিনী, একটা হরিদাস মুচি না কোন মুচির কাহিনী, যে প্রেম দিয়ে সবকিছু জয় করে, এবং একটা মন্দিরের আমরা কবিতা পাই। তো এখানে কিন্তু এই প্রথম লাইনটা যে আছে এবং দ্বিতীয় লাইনটার যে ভাব আছে, মানে ভাবটা কিন্তু একই কিন্তু। তাই তো বোঝা গেল বিষয়টা? হ্যাঁ। হুম, এই হচ্ছে মূল বিষয়। তারপর হচ্ছে রূপক অলঙ্কারে কি দেখি আমরা, রূপক অলঙ্কার উপকলঙ্কার অভেদ, অভেদ লক্ষ্য করা অভেদ যায়। কল্পনা করা হয়। এখানে অভেদ কল্পনা করা হয়। অভেদ মানে কি, অভেদ মানে কি, এখানে কোনো ভেদ নেই। ভেদ নেই। তো এটা হচ্ছে উপমা অলঙ্কার, রূপক অলঙ্কার। আচ্ছা, এখানে একটা পার্থক্য আছে, দাঁড়াও একটু দেখে নিই পার্থক্যটা। সব লেখা ছিল, আমি খুঁজেই পেলাম না, পার্থক্যগুলো লেখা ছিল। হ্যাঁ, উপমা উৎপ্রেক্ষাটা বলিনি তাই না, উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষা অলঙ্কারে কিছু শব্দ থাকে, যেন, বুঝি, জনু, গণি, মনে হয়, মনে, গণি, বোধ হয় ইত্যাদি থাকে এবং উৎপ্রেক্ষা অলঙ্কারে সংশয় যে থাকবে সেটা হচ্ছে একপটিক, মানে একদিকে মানে সন্দেহ থাকবে। কিন্তু সন্দেহ অলঙ্কারে কি থাকবে, দুই দিকেই সন্দেহ থাকবে।
দ্বিপদ। যেমন তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই আকলো পাথার। উপমেয় তুমি, উপমান আকাশ, সম্ভাবনাবাচক শব্দ হচ্ছে যেন। উপমেয় আমি, উপমান পাথার, সম্ভাবনাবাচক শব্দ হচ্ছে যেন। তুমি ও আমি অপেক্ষা প্রাধান্য পেয়েছে আকাশ এবং পাথার, মানে এক পাশে একদিকে সন্দেহ থাকবে, সেটা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। এবং সহজেই ধরতে পারবে যখন যেন থাকে সেটা বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার, মানে উৎপ্রেক্ষা অলঙ্কার। কিন্তু প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কারের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, একটু প্র্যাকটিস করলেই হবে, মানে একটু অলঙ্কারগুলো প্র্যাকটিস করে দেখলেই হবে, এছাড়া কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। কিছু ছিল এখানে পার্থক্য, আমি খুঁজে পাচ্ছি না, খাতায় লেখা ছিল দুই একটা পার্থক্য, ছোট ছোট পার্থক্য, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আশা করি। বুঝেছো? হ্যাঁ স্যার। সমস্যা হলে বলো। তাহলে কি বললাম আমরা, একদম সহজ করে বলি। উৎপ্রেক্ষা অলঙ্কার উপমেয়কে উপমান বলে সংশয় হবে যখন, সেটা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। যেন থাকলে বাচ্যোৎপ্রেক্ষা, আর যেন না থাকলে প্রতীয়মান উৎপ্রেক্ষা। ভ্রান্তিমান অলঙ্কার সাপ দেখে, ওই রশি দেখে বা দড়ি দেখে সাপ মনে হবে, কিন্তু সেখানে চমৎকারিত্ব থাকতে হবে, সেটা হচ্ছে ভ্রান্তিমান অলঙ্কার। সন্দেহ অলঙ্কার যখন দুদিকেই উপমেয় উপমান দুদিকেই যখন সংশয় সৃষ্টি হবে, দেখা যাবে, তখন সেটা হচ্ছে সন্দেহ অলঙ্কার। ব্যতিরেক অলঙ্কার উপমেয় এবং ব্যতিরেক মানে কি, যেটা পড়াইনি, এখানে কিচ্ছু মুখস্থ রাখার দরকার নেই, শুধু মনে রাখবে ব্যতিরেকের দুটো ভাগ পাই, একটা হচ্ছে উৎকর্ষ এবং একটা হচ্ছে অপকর্ষ। যেখানে আমরা উৎকর্ষ এবং অপকর্ষ দেখব সেটাই হচ্ছে ব্যতিরেক অলঙ্কার। যেখানে উৎকর্ষ দেখাবে সেটা হচ্ছে উৎকর্ষাত্মক ব্যতিরেক, এবং যেখানে অপকর্ষ দেখাবে সেটা হচ্ছে অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার। বোঝা গেল? সমাসক্তি কি বললাম? সমাসক্তি উপমেয়ের ওপর উপমানের ব্যবহার যখন আরোপিত হয়, অথবা এটা কি বলেছি, বলিনি মনে হয়, অচেতন বস্তুর ওপর সচেতন বস্তুর ধর্ম আরোপিত হলে সেটা হচ্ছে সমাসক্তি অলঙ্কার। আসন্ন শীতের বেলা হামাগুড়ি দিয়ে চলে আসে, আসন্ন শীতের বেলা হামাগুড়ি দিয়ে চলে আসে, মানে শীতের দিনে তাড়াতাড়ি সন্ধ্যা নামে, সেটা কি বলেছে হামাগুড়ি দিয়ে চলে আসে। কিন্তু শীতের তো আর ধর্ম নেই, ধর্ম নয়, এটা একটা অচেতন বস্তু, কিন্তু হামাগুড়ি হচ্ছে একটা বাচ্চা মানুষের সচেতন বস্তুর ধর্ম। এই অচেতন বস্তুর উপর সচেতন বস্তুর ধর্ম আরোপিত হয়েছে বলে এটা সমাসক্তি অলঙ্কার হয়েছে। তাহলে সমাসক্তি অলঙ্কার কি? অচেতন বস্তুর ওপর সচেতন বস্তু যখন আরোপিত হয়, ধর্ম আরোপিত হয়, তখন সেটা হচ্ছে সমাসক্তি অলঙ্কার। নিশ্চয় অলঙ্কার কি? নিশ্চয় অলঙ্কারে 29টিও আছে, সুতরাং এখানে উপমেয়কে স্বীকার করা হয়, উপমানকে অস্বীকার করা হয়। অপন্নতি অলঙ্কার কি? যেহেতু নিশ্চয় অলঙ্কারে উপমেয়কে স্বীকার করা হয়, অপন্নতি অলঙ্কারে উপমেয়কে অস্বীকার করা হবে এবং উপমানকে স্বীকার করা হবে। সন্দেহ অলঙ্কার বললাম। অতিশয়োক্তি অলঙ্কার উপমান যেখানে উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে, তখন সেটা হচ্ছে অতিশয়োক্তি অলঙ্কার। বিরোধাভাস অলঙ্কার কি? যখন দুটো আপাত বিরোধ দেখা যাবে, দুটি বস্তুর মধ্যে, বিষয়ের মধ্যে পরস্পর বিরোধিতা দেখা যাবে, কিন্তু তার মধ্যে কি প্রকৃতপক্ষে কোনো বিরোধ থাকবে না, সেটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার। বিভাবনা কি বললাম? বিনা কারণে কার্যোৎপত্তি বিভাবনা অলঙ্কার। বিষম অলঙ্কার কি? বৈষম্য, বিষম মানে হচ্ছে বৈষম্য, কার্য ও কারণের বৈষম্য, সেটা হচ্ছে বিষম অলঙ্কার। ব্যজস্তুতি নিন্দার ছলে স্তুতি, স্তুতির ছলে নিন্দা। স্বভাবোক্তি যখন কোনো বস্তু বা বিষয়ের রূপ বর্ণনা, সৌন্দর্য বর্ণনা, স্বভাবের বর্ণনা করা হয়, তখন সেটা হচ্ছে স্বভাবোক্তি অলঙ্কার। ঠিক আছে, বুঝতে পারলাম?